দেশব্যাপী খাল খনন শুরু হচ্ছে আজ। দিনাজপুরের সাহাপাড়ায় কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংবিধানে নেই সংস্থার পরিষদ, গণভোটের রায় বাস্তবায়ন চাইলে সংশোধনের দাবি সরকারি দলের, বিরোধী দলকে নোটিশ দেওয়ার পরামর্শ। পেট্রোল বেচা কেনায় সীমা প্রত্যাহার, প্রভাব পড়েনি পাম্প ফিলিং স্টেশনে, জ্বালানি নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিনাজপুর থেকে আজ দেশের 53টি খালের খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুর কাহারোলে সাহাপাড়া খাল দিয়ে উদ্বোধন হবে এ কর্মসূচি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় চাষিরা দেখছেন ফসলের উৎপাদন বৃদ্ধির স্বপ্ন। প্রতিনিধি সুব্রত মজুমদার ডলারের তথ্যচিত্র নিয়ে সিরাজুল মুনির শুভ ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পলি পড়ে ভরাট হয়ে গেছে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল। পানি ধারণ ক্ষমতা না থাকায় স্বল্প খরচে সেচ সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা। পাশাপাশি অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এমন বাস্তবতায় 12.2 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন করার জন্য আমরা খুবই খুশি আর কি। আমাদের মৌসুম ক্ষেত ফসল এগুলো আনার জন্য অনেক সুযোগ সুবিধা হতে পারে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য। যে আমরা যে সমস্যায় ছিলাম তার মারফতে হক আল্লাহর অশেষ মেহেরবানি যে তার মারফতে হলে আমাদের এই সেই সমস্যাটা জলবদ্ধতা আমাদের দূর হবে। খাল খননের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে করা হচ্ছে স্লুইস গেট, কংক্রিটের ব্লক ঘেরা চলাচলের রাস্তা এবং ব্রিজ, যার ফলে এলাকাবাসীর জীবনমানের পরিবর্তন ঘটবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। স্লুইস গেট দিলে আমাদের উপকার হবে, মানে পানিটা আটক থাকবে। তারপরে আমাদের ওই পাশে পানি নিতে সুবিধা পাবো, সেচ দিতে সুবিধা পাবো। ডাঙ্গা মাটি আমাদের বাড়ি ঘরের সমস্যা হবে না। অসুবিধা, নদীটা যাওয়া যায় না, ওই পার ক্ষেত আনতে আনা যায় না, সুবিধা হবে আর কি। অতীতের মেগা দুর্নীতির বিষয় বিবেচনায় রেখে এসব প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের দাবি পানি সম্পদ মন্ত্রীর। আমরা যে কাজটুকু করব সেটা আমরা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখবো। কোনোভাবেই যেন দুর্নীতি এখানে আশ্রয় বা প্রশ্রয় না পায় সেই দিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এই কাজগুলো করব, সেখানে আমাদের স্বচ্ছতা আমরা নিশ্চিত করব দায়িত্বশীলতার সহিত। দিনাজপুরে মোট খাল রয়েছে 67টি। এর মধ্যে প্রাথমিকভাবে 38টি খাল খনন ও পুনঃখননের তালিকা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার মোট পরিমাণ 311.41 কিলোমিটার। সিরাজুল মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, কমলাপুর স্টেশনে বাড়িমুখো মানুষের চাপ কেমন দেখছেন, আর ট্রেনের শিডিউল সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। রেখা, আসলে ঈদে যে ঘরমুখো মানুষের ভিড়ের যে চিরচেনা দৃশ্য কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখি, সেটি কিন্তু এখনো শুরু হয়নি। অর্থাৎ স্বাভাবিকভাবেই রেল চলাচল করছে এবং কিছু মানুষ তারা একটু আগে ভাগে বাড়িতে ফিরছেন। আমরা কথা বলছিলাম যাত্রীদের সঙ্গে, তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় তারা অনেকটা ঝক্কি ঝামেলাবিহীনভাবেই তারা বাড়ি ফিরছেন। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা দেখছি যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে যাত্রীরা যাতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে না পারেন। এ কারণে কিন্তু ঠিক কমলাপুরের যেই প্রধান গেট, সেই গেটের বাইরেই অতিরিক্ত গেট স্থাপন করে টিকিট চেক করা হচ্ছে। এবং এবারের শতভাগ টিকিট কিন্তু অনলাইনে দেওয়া হচ্ছে। এই অনলাইনের টিকিট কেটেই কিন্তু যাত্রীরা ঘরে ফিরছেন। আমরা কথা বলেছি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন যে এখন পর্যন্ত
ট্রেনের কোনো ধরনের শিডিউল বিপর্যয় তো নেই, বরং যথাসময়ে প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে এবং ট্রেনগুলোতে সে ধরনের কোনো উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি না। হয়তো আগামীকাল থেকে ধারণা করা হচ্ছে যে এই মানুষের যে বাড়ি ফেরা মানুষ, তাদের ভিড় অনেকটাই বাড়বে এবং এই যে মানুষের ভিড় সেটি হয়তো ট্রেনের ভেতরের বগির সিটগুলো ছাপিয়ে ট্রেনের ছাদে অবস্থান নিতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা যাতে আনন্দময় হয় এবং তাদের যে স্বজনের সঙ্গে ঈদ করার যে আগ্রহ, সেই আগ্রহ যাতে বাস্তবে রূপান্তরিত হয় সুষ্ঠু এবং সুন্দরভাবে, তেমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে রেখা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন মুহিবুল্লাহ মুহিব। চলে যাচ্ছে পরের সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সবার আগে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের উদ্বেগের জবাবে সংসদে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের আদেশ কোনোভাবে অধ্যাদেশ দিয়ে হতে পারে না, এটা জায়েজ নয়। সংবিধানে অস্তিত্ব না থাকার পরও বিরোধী দল সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। রবিবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদের শুরুতেই ছিল প্রশ্নোত্তর পর্ব। সেই পর্ব শেষ হতেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, গণভোটের পক্ষে 70% মানুষ রায় দিলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাস সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। এই সুযোগ আমরা পেতে চাই। গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। শুরুই হোক আগে, তারপরে সমাপ্ত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সংবিধানে সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তবে বিএনপি সরকার জাতীয় জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তবে এমন কোনো আইন সরকার করবে না যা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। পুরো গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এর আগে গৃহায়ন ও গণপূর্ত সংক্রান্ত এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রশ্নে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারের মন্ত্রীরা। আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য, জনজীবনের জন্য আপনি চালু করেছেন, সেটা আমরা কিনছি। আর যারা সেটাও কিনতে পারে না, তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। পরে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে আগামী 2 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশেষ কমিটিতে পাঠানোর আদেশ দেন স্পিকার। সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রিতে সীমা তুলে নেওয়া হলেও
পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে এর প্রভাব নেই। পাম্প থেকে বলা হচ্ছে তাদেরকে এখনও ডিপো থেকে রেশনিং পদ্ধতিতেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে সরকারকে মাঠ পর্যায়ে মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। রিপোর্ট মামুন আবদুল্লাহর। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি তেলের জন্য গাড়ির এই লম্বা সারি বেশ কদিন ধরেই। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে আজও পাম্প স্টেশনগুলোতে ভোর থেকেই ভিড় ভোক্তাদের, বলছেন যন্ত্রণার কথা। এই রমজান মাস, তার মধ্যে এখন ঈদের ছুটি, সবাই ফ্যামিলি নিয়ে বাড়িতে যাবে, এটা অমানবিক। আমাদের অনেক বড় হ্যাসেল হচ্ছে, সরকারের প্রতি কিছু করছে না। প্রতিদিন নিউজ আসছে যে তেল ঢুকছে কিন্তু তেল পাচ্ছি না আমরা। এই যে জ্যাম ঠেলতেছি, মালিকও বুঝতেছে না, রাস্তায়ও অনেক প্রবলেম। সার্জেন্ট ধরতেছে, সার্জেন্ট আবার বলতেছে যে গাড়ি সরাই দেন, আবার আউট সিরিয়াল। সমস্যা সমাধানে সরকারের চেষ্টার ধারাবাহিকতায় সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, এই মুহূর্তে তেলের সংকট নেই, তুলে নেওয়া হয়েছে জ্বালানি তেল বেচাকেনার সীমাও। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে প্রতিমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রভাব এখনো পড়েনি ফিলিং স্টেশনগুলোতে। পাম্পগুলোতে এখনো তেল দেওয়া হচ্ছে আগের রেশনিং পদ্ধতিতেই। সরকার তো বলতেছে যে আজকে থেকে মানে যে যত চাবে তত পাবে, বাট এখন সেই 500 টাকা করে দিচ্ছে। তেল পর্যাপ্ত পরিমাণে পাইতেছি না ইসে থেকে, ডিপো থেকে পাইলে তারপর আমরা স্বাভাবিকভাবে দিতে পারবো। জ্বালানি প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যাপ্ত তেল দেওয়ার জন্য, কিন্তু ডিপো থেকে আমাকে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তেল দিতেছে না। এই জন্য আমি সম্মানিত কাস্টমারদেরকে পর্যাপ্ত তেল দিতে পারতেছি না। তেলের সরবরাহ ঠিক রাখতে মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের দাবি সচেতন ভোক্তাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এজন্য প্রয়োজনে IMF, বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। তিনি জানান, সরকার বিভিন্ন খাত থেকে কাটছাঁট করে নিজস্ব উৎস থেকে অর্থ সরবরাহেরও উদ্যোগ নেবে। ফ্যামিলি কার্ডে কোনো রাজনীতিকরণ করা হয়নি বলেও দাবি অর্থ উপদেষ্টার। কিন্তু সংকটকালীন মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সচেষ্ট আছি কিনা। আমরা সবগুলো সূত্র থেকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সচেষ্ট আছি, এক। দ্বিতীয় হচ্ছে যে অর্থের সংস্থান করা, বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে। সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদেরকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে এবং যাতে করে আরও বোঝা না বেড়ে যায়, এবং সেই জন্যেই আমরা অনেকগুলো সূত্র আছে সহজেই নেওয়া যায়, কিন্তু তাতে সুদের হার বেশি এবং সময়কাল খুবই কম। সেটা তো জনগণের জন্য মঙ্গলকর হবে না। জনগণের জন্য মঙ্গলকর হবে যেখানে সুদের হার কম এবং সুদ পরিশোধের সময়সীমা অনেক বেশি। সেভাবেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ নেওয়া। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছে। এর আগে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রবিবার সকাল 11:37 সিঙ্গাপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সুহেল জানিয়েছে, মির্জা আব্বাসের সাথে তার স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির এই অভিজ্ঞ রাজনীতিবিদকে। শুক্রবার মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বর্তমান সরকার কন্যা শিশুদের অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর, জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে
ন্যাশনাল গার্ল গাইড অ্যাডভোকেসি ফোরামের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নারী ও কন্যা শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যাবে। অনুষ্ঠানে নারী অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্থ বানু এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AJM জাহিদ হোসেন বলেন, নাগরিকরা দীর্ঘদিন অধিকার বঞ্চিত থাকায় এখন নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। একমাত্র শিক্ষার মাধ্যমে একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ রাকিব নামে এক কন্টেন্ট ক্রিয়েটর। রবিবার রাত 9:30টার দিকে শহীদ মিনারের সামনে গুলিবিদ্ধ হন রাকিব। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় এক যুবক রাকিবকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই শোনা যায় গুলির শব্দ। পরে শহীদ মিনারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, রাকিবের মাথায় গুলির আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার মোটিভ জানতে তদন্ত করছে পুলিশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশব্যাপী খাল খনন শুরু হচ্ছে আজ। দিনাজপুরের সাহাপাড়ায় কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংবিধানে নেই সংস্কার পরিষদ, গণভোটের রায় বাস্তবায়ন চাইলে সংশোধনের দাবি সরকারি দলের, বিরোধী দলকে নোটিশ দেওয়ার পরামর্শ। পেট্রোল বেচাকেনায় সীমা প্রত্যাহার, প্রভাব পড়েনি পাম্প ফিলিং স্টেশনে, জ্বালানি নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপটা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ সবাইকে।